ঐতিহ্যবাহী ঐতিহ্যগণ্য শতাব্দীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের যে আন্দোলন সংগ্রাম, এটা আমি 17 সাল থেকে করি, কিন্তু এই আন্দোলনটা বেশি ফোকাসে এসেছে 17 সালে শহীদ মিনারে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ব্যানারে প্রায় 50,000 শিক্ষক নিয়ে আমরা সমাবেশ করেছিলাম। এরপরে এই 17 সালে এবং 18 সালে আমরা বিভিন্ন রকম সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন, বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা করেছি বছর ধরে। 18 সালে একেবারে প্রথমে জানুয়ারি 10 তারিখ অথবা 11 তারিখ থেকে সম্ভবত আমরা জাতীয় প্রেস ক্লাবে প্রায় টানা 20 দিন ওখানে আমরা অনশন করেছি, অনশন করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। এই আন্দোলনের প্রেক্ষিতে আজকে শিক্ষকরা যে ইনক্রিমেন্ট পাচ্ছে এটা অনেকেই জানে না, এবং বৈশাখী ভাতা পাচ্ছে। আমি আমার জীবনের প্রায় 15-16 বছর চাকরি করেছি, যেখানে কোনো ইনক্রিমেন্ট ছিল না। যেই বেতনে আমি চাকরিতে ঢুকেছি ওই বেতনে আমাকে 15 বছর চাকরি করতে হয়েছে। প্রমোশনের কারণে হয়তো বেতন বেড়েছে, কিন্তু আমি একটি ইনক্রিমেন্টও পাইনি। এই ইনক্রিমেন্টটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল। এটা ছিল 2018 সালে তৎকালীন সরকার একেবারেই তার শেষ দিন, যেদিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে, নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে, ওই দিন রাতে এটা দেওয়া হয়েছিল। এরপরে আমরা জাতীয় প্রেস ক্লাবের শতবার্ষিকতা বাস্তবায়ন কমিটির ব্যানারে, যেখানে আমি সদস্য সচিবের দায়িত্ব ছিলাম, ওখানে আমরা ঈদের নামাজও করেছি। আমরা আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, আপনজনকে রেখে ঈদের দিন মাহসিতে নামাজ পড়ে প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি। কয়েকশো শিক্ষক, মানসিক থেকেও তখন শিক্ষক গিয়েছিল। এটা সম্ভবত হয়তো 21 সালের দিকে হতে পারে, 20 বা 21 সালে হবে। তো ওই আন্দোলনের ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়েছিল যে শিক্ষকরা ঈদের দিন কেন রাজপথে নেমে আসলো। ওখানেও অনেক হুমকি ছিল, আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি ঈদের দিনে প্রোগ্রাম করেন তাহলে হয়তো আপনি গ্রেফতার হবেন। আমিও বলছি যে আমাকে গ্রেফতার করে নিয়ে কি করবে, আমি তো কোনো ক্রাইম করি না, চুরি করি না, ডাকাতি করি না, দুর্নীতি করি না, আমাকে নিলে কয়দিন রাখবে, হয়তো 2-4 দিন রাখবে, গ্রেফতার হলে হোক। তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনগুলো কিন্তু করেছি, যদিও ওই আন্দোলন থেকে আমরা আউটপুট পাইনি। 2023 সালে টানা 44 দিন পেশার আন্দোলন করেছি। এটা এখানে আসার পর টানা 44 দিন আন্দোলন করেছি। অনেক সরকারের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে, কিন্তু সরকার কোন সময় রাজনৈতিক দলকে কোনো পাত্তা দিত না। বিএনপি, জামাত কোন দলকে পাত্তা দিত না, আমাদের শিক্ষকদেরকে পাত্তা দিবে না। যার কারণে আমাদের আন্দোলনটা সফল হয়নি। বিডিএর যে আন্দোলন হয়েছিল 22 দিনের সর্ববৃহৎ একটা আন্দোলন, ওই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমরা এখান থেকে আমাদের মোটামুটি অনেক স্টাফ, আমরা 2টা বাইক নিয়ে গিয়েছিলাম। ওখানে আমরা বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে আমরা গিয়েছিলাম। বাইতুল মোকাররমে কয়েকশো পুলিশ দিয়ে কর্ডন করে রাখা হয়েছিল। অনেক চেষ্টা করা হয়েছে আমাকে গ্রেফতার করার জন্য, যদিও গ্রেফতার করিনি সর্বশেষ। কিন্তু ওই আন্দোলন থেকে এনএসআই কার্যালয়ে প্রায় 2.5 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার সাথে আমার 2জন সহযোদ্ধা ছিল। আমরা এই 23 সালের আগে তৎকালীন সরকারের প্রায় 100 এমপি মন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি। 100 এমপিকে স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদে এমপি মুক্ত শিক্ষকদের কথা 1 ডজন এমপি বলেছে। আমাদের প্রচেষ্টায়, আমাদের কর্মতৎপরতায়, কিন্তু সরকার কোন কথাই শুনেনি। কারণ তারা তো আসলে এক প্রকার ছিল, মনে করতো জনগণের ভোটের দরকার নাই, সুতরাং কারো কথাও শোনার দরকার নাই। যার এখন এটার পরিণাম তারা ভুগছে। এখন এটা এই যে মানুষকে মূল্যায়ন না করা, এটার পরিণাম তারা এখন ভুগছে, এবং হয়তো আরো ভুগছে। তো 2025 সালের 22 তারিখ থেকে যে আন্দোলনটা, 12 ফেব্রুয়ারি থেকে যে আন্দোলনটা হয়েছে, ওখানে আমাদের শিক্ষকরা, আমাদের তার শিক্ষকরা অংশগ্রহণ করেছিল। এখানে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আমার একটা সহযোগিতা নয়াটুলা কামিল মাদ্রাসার একটা শিক্ষক, তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, তার গায়ের জামা ছিঁড়ে ফেলা হয়েছিল, আরো কয়েকজনকে পিটানো হয়েছিল, আমাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আমরা গ্রেফতারের পরে পুলিশ মনে করেছিল যে আমরা গ্রেফতার করার পরে হয়তো আমরা এখান থেকে চলে আসবো। আমরা ওখান থেকে এসে আবার প্রেস ক্লাবে বসেছি এবং সরকারের বিপক্ষে এবং প্রশাসনের বিপক্ষে অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য রেখেছি।
এবং পরবর্তীতে আমাদের এই 22 দিনের হারনাম আন্দোলনের কারণে সরকার আমাদেরকে 20 বছর পরে এমপিভুক্ত শিক্ষকদের 25% লজ্জাজনক উচ্চতা থেকে এটাকে 50% উন্নীত করেছিল। এই আন্দোলনের একটা সিকোয়েন্স ছিল। 13 আগস্ট আমরা লক্ষাধিক শিক্ষক নিয়ে মিডিয়ার ভাষায় প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়ে আমরা প্রেস ক্লাবে আমরা মিটিং করেছি। তো ওই মিটিং থেকে ওই 13 আগস্টের সারাদিনই নিউজ ছিল শুধু আমাদের পত্রিকা, এক একটা টিভি চ্যানেল 3টা 4টা 5টা করে নিউজ করছে, লাইভ করছে ওই দিন 13 আগস্ট। 24 আগস্টের পত্রিকা খুললে 14 আগস্টের সকল পত্রিকার একবারে হিট নিউজ হচ্ছে আমাদের আন্দোলন, প্রিন্ট কপির কথা বলছি। তো ওখান থেকে মন্ত্রণালয় আমাদেরকে নিয়ে যাওয়া হয়। ওখানে শিক্ষা উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, মন্ত্রণালয়ের সিনিয়র অফিসাররা ছিলেন, সবাই মিলে আলোচনা করে তখন ওখানে সিদ্ধান্ত হলো যে আমাদেরকে মেডিকেল ভাতাটা বাড়াবে 500 টাকা। আমি বিস্তারিত বলছি না যেহেতু সময় কম। এবং কর্মচারীদের উচ্চ ভাতাটা 75% করবে, আর আমাদের বাড়ি ভাড়াটা 20% দেওয়া হবে। অনেক কথা হয়েছে, এটা চেষ্টা করলাম। তখন চলে আসার পরে 2 মাস আমরা সময় দিয়েছিলাম যে 12 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। এর মধ্যে আমরা একাধিকবার গিয়েছি, উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, সচিবের সাথে সাক্ষাৎ করেছি, অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছি। তারা কাজ কিছুটা আগাইছে, কিন্তু তাদের কাজে মনে হয়েছে তারা এটাকে ফাইল চালাচালি করতে করতে তফসিল পত্র নিয়ে দিতে চায়। তফসিলে ঘোষণা হলে তখন তারা বলতো যে আমরা এইটুকু আগাইছি, আগামী সরকার এসে এটা দিবে। আমরা তাদের চালাকি বুঝে তখন আমরা 12 তারিখ থেকে আন্দোলনে গিয়েছি। আর এই 12 তারিখের আন্দোলন এটা কিন্তু জাতীয় পর্যায়ে ছিল না। আমি নিজে দেখেছি, বিবিসি একাধিক নিউজ করেছে, আল জাজিরা নিউজ করেছে, ডয়চে ভেলে নিউজ করেছে। অর্থাৎ এটা পুরো বাংলাদেশের কোনো ইস্যু ছিল না, এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু হয়ে গিয়েছিল। আমি ইউকে টেবিল টক, যেটা লন্ডন থেকে ইয়ে হয়, ওখানে ইয়ে হয়, একটা টক শো হয় ইউকে টেবিল টক, ওখানে আমি কথা বলেছি প্রায় 1 ঘন্টা। ফেস দ্য পিপল, যেটা অস্ট্রেলিয়া থেকে পরিচালনা করে, ওখানে সাগর ভাই, ওখানে আমি কথা বলেছি, এনটিভিতে কথা বলেছি, তারপরে ইন্ডিপেন্ডেন্টে কথা বলেছি, 71 কথা বলেছি, ইনোভাটেক্স টক্সে কথা বলেছি। এটা মানে আলাদা মানে ছিল সাক্ষাৎকার, ছিল স্টোরি। আর এর বাইরে তো মানে এই 10 দিনে আমার মনে হয় শত শত সাক্ষাৎকার মনে হয় সম্ভবত পাবলিশ হয়েছে টিভি চ্যানেলে এবং বিভিন্ন পত্র পত্রিকা। আমার মনে হয় এই 10 দিনে একবার আমাকে একজন বলছে যে গুগলে দেখাইছে নাকি 10 দিনে শুধু আমাদের এই আন্দোলন এবং আমার নাম মানে একেবারে টপ লিস্টে চলে। 10 দিনে গুগলের মানে এটা শো করছে, আমি জানি না, তারা বলছে গুগলে বলছে এই 10 দিন এই শিক্ষক আন্দোলন এবং আপনার নাম ছিল একেবারে টপে আমাদের আন্দোলন চলাকালীন। এটা কোনো জাতীয় আন্দোলন ছিল না, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছিল। এখানে জাতিসংঘ এবং আন্তর্জাতিক যত সংস্থা আছে তারা নজর রাখছিল। জাতিসংঘের প্রতিনিধি আমাদের সাথে কথা বলেছে, আমাদের বিষয়গুলো তারা খুঁজে রাখছে এবং তারাও সরকারের উপর প্রেশার ক্রিয়েট করেছে। তো সব মিলিয়ে এখানে অনেক রকমের ঝুঁকি ছিল, গ্রেফতার হওয়ার ঝুঁকি ছিল, গুম হওয়ার ঝুঁকি ছিল, আমার চাকরি হারানোর ঝুঁকি ছিল, বিভিন্ন রকমের ঝুঁকি ছিল। এই আন্দোলন ফল করলে হয়তো আমি এখন হয়তো জেলে থাকতাম নিঃসন্দেহে। কোনো কারণে যদি আন্দোলন ব্যর্থ হতো আমি হয়তো এখন জেলে থাকতাম। তো ষড়যন্ত্র হয়েছে, বাহাউদ্দিন, মুমতাজি, ইনকেলাব এখনো ষড়যন্ত্র করছে। আজকে ইনকেলাব আমার বিপক্ষে রিপোর্ট করেছে। তারপরে যে বিএনপি শিক্ষক সংগঠন সেলিম ভুঁইয়া, জাকির হোসেন, তারাও ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এগুলো অনেক কৌশলে আমরা এগুলোকে মোকাবেলা করেছি, যার কারণে সকল ষড়যন্ত্র আল্লাহ তারা ব্যর্থ করে দিয়েছেন। আমরা সফল হয়ে, আমরা বিজয়ী হয়ে আমাদের সন্তানদের কাছে আমরা ফিরে এসেছি। এখানে প্রথমেই মানে এটাকে ষড়যন্ত্র হয়েছে যে এটা মানে ফ্যাসিস্টের আন্দোলন, মানে আওয়ামী লীগের আন্দোলন। আবার এটাকে জামাতের আন্দোলন বানানোর চেষ্টা করা হয়েছে। আমাকে এক সাংবাদিকে প্রশ্ন করছে, সারাদিন তোমার সাক্ষী কেন দিত, সুযোগ পাইলে মানে আমার কাছে ঢুকতে পারলে সাক্ষাৎ কেন, 4টা-5টা টিভি চ্যানেল একসাথে সাক্ষাৎ কেন দিত। আমাকে বলতেছে যে আপনার এখানে কি জামাতের আন্দোলন। আমি বলছি এটা যদি জামাতের আন্দোলন হয় তাহলে সেলিম বলতেছে এটা আওয়ামী লীগের আন্দোলন, এখন আপনি বলে এটা কার আন্দোলন। একজনে বলতেছে জামাতের, আরেকজনে বলতেছে আওয়ামী লীগের। তার মানে এটা কারো আন্দোলন না, এটা হচ্ছে শিক্ষকের অধিকারের, ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এটা কোন পেশাগত আন্দোলন, কোন নন পলিটিক্যাল আন্দোলন, কোন রকম এটার মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্ট নয়। তো এটা পরে অবশ্যই গোয়েন্দারা এটা স্বীকার করেছেন এবং তারা বলেছেন আন্দোলনের পরে যে আমরা আপনার পিছনে সারাক্ষণ আমাদের লোক লাগানো ছিল, আপনার ওয়াশরুমে গেছেন, শুয়ে আছেন, এখানে ওই যে ব্যাচ করে আপনাদের জাতীয় করেছে আপনার সাথে শুয়ে আছেন, আপনি কোথায় গেছেন, খাইতে গেছেন, কোথায় নামাজ পড়তে গেছেন, প্রতি মুহূর্তে আপনার সাথে গোয়েন্দা ছিল। তো আমরা এটাকে পরে একটা কনক্লুশনে গিয়েছি যে এই আন্দোলনটা আসলে নন পলিটিক্যাল, শুধুমাত্র পেশাগত দাবি আদায়, যার কারণে সরকার এটার প্রতি গুরুত্ব দিয়েছে। যদি কোন রকমের ক্লো পাওয়া যেত তাহলে হাঁটি কুটি ঘুরা করে ফেলতো একেবারে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোন উদ্দেশ্য ছিল না। আপনার একটা
এখানে খুব ইন্টারেস্টিং কাজ হয়েছে, সেটি হচ্ছে সব রাজনৈতিক দলকে কিন্তু আমরা এই আন্দোলনে টেনে এনেছি। তোমরা দেখেছো আমাদের এই আন্দোলনে বাংলাদেশ সবচেয়ে বড় বিএনপি তারা এখানে এসেছে। আমরা মির্জাফরের সাথে 2 দফা মিটিং করেছি, গতবার সরাসরি সাথে মিটিং করেছি। শহীদুদ্দিন চৌধুরী এনিভাই নিজে এসেছেন, এসে বক্তব্য রেখেছেন। তারপরে জামাত ইসলামী নায়েবে সিনিয়র নায়েবে শিক্ষা সেলের প্রধান সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান স্যার উনি এসেছেন, এবং তাদের জামাতের 5টা সংগঠনের একটা জোট আছে, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যিনি সভাপতি ফজলুল করিম স্যার, এবিএম ফজলুল করিম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সদস্য। ওনারা গিয়েছেন আমাদের সাথে, আবার আমাদের অফিসে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, ওখানে মিটিং করেছেন। তারপরে আমরা এনসিপি তো একেবারে প্রথম থেকে আমাদের সাথে ছিল, এনসিপি সিনিয়র নেতা মোটামুটি নাইস যারা ছিল সবাই গিয়েছে। আক্তার ভাই থেকে ধরে হাসনাত আব্দুল্লাহ রাতে 3টার সময় চলে যেত, 5টার সময় চলে যেত হাসনা, তারপরে ফয়সাল মাহমুদ শান্ত ভাই, তাসলিম যারা, তারপরে জিনা আপু, সবার নাম ওইটা মুহূর্তে মনে নাই। আক্তার ভাই থেকে ধরে মোটামুটি এনসিপি সিনিয়র নেতৃবৃন্দ সবাই তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করতো। ইভেন তারা আন্দোলন কিভাবে আমরা এটাকে ডিজাইন করবো এই ক্ষেত্রেও তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে শিক্ষক সংগঠন তারা এখানে এসেছে। তারপরে তাদের যুগ্ম সচিব গাজী আতাউর রহমান উনি এসেছেন। তারপরে এই যে উসমান হাদি ইনকিলাব মঞ্চের উসমান হাদি এসেছে, উসমান হাদি এখানে 300 বোতল পানি এবং 300 প্যাকেট কেক দিয়েছে। তারপরে মাহমুদুর রহমান মান্না ভাই নাগরিকত্ব, জুনায়েদ সামি ভাই, মানে মোটামুটি রাজনৈতিক সবাই চলে এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এখানে একাত্মতা ঘোষণা করেছে, এবং তারা বলছে যে যদি আন্দোলন সরকার মেনে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা মাঠে নামবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু সবাই ভয় পায়, কারণ এই 5ই আগস্টের যে বিপ্লব এটার মহানায়ক হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই জন্য তারা যখন আসছে আন্দোলন কিন্তু আরো চাঙ্গা হয়েছে। তোমরা দেখেছো যে সাদিক কাইম বাংলাদেশের তরুণদের এখন আইকন, সাদিক কাইমকে মনে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 মেধাবী শিক্ষকদের শিক্ষার্থীদের নির্বাচিত ভিত্তি। সে এখানে তার নির্বাচিত ডাকসু নেতৃবৃন্দকে নিয়ে এসেছে, কথা বলবে না, ডাকসু নেতৃবৃন্দকে নিয়ে এসেছে, এবং চাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে আব্দুর রশিদ জিতু এবং তার এজিএস সহ তারা এসেছে। প্রাথমিক বিদ্যালয়ের সংগঠন 8টি সংগঠন সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের এখানে আসার কথা, তারা এসেছে। শুধু আসে নাই, তারা বলছে সরকার যদি ন্যায্য দাবি না মানে আমরা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিই। এত মানে চমৎকার একটা ঐক্য মানে শিক্ষকদের মতো হয়েছিল। মানে শিক্ষক সে কোথাকার এটা এখানে দেখে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক ফ্রম তারা এখানে এসেছে, এসে সংহতি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত, তারপরে জাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী সবার একটা মন হয়ে গেছিল, সেটি ছিল শহীদ মিনার। এবং সকল রাজনৈতিক দল মানে এই নববন্ধনের বাংলাদেশের ইতিহাসে আর হয় না, এটাই প্রথম। এত মানে ঐক্য শিক্ষকদের মধ্যে হয়েছে, যার কারণে আমরা কিন্তু অনেক সাহস পেয়েছি, এবং আমরা সরাসরি কিন্তু সরকারকে চ্যালেঞ্জ করেছি, উপদেষ্টাকে চ্যালেঞ্জ করেছি। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র সকলের সহযোগিতায়। আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সকল রাজনৈতিক দল এবং সকল ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের যারা এবং যারা মিডিয়া কর্মী আছেন, সুশীল সমাজ আছেন, টকশোতে যারা কথা বলেছে, আমার প্রাণের সহযোগিতারা যারা সারা বাংলাদেশ থেকে নিয়মিত লক্ষাধিক শিক্ষক যারা এসেছেন এবং আমাদের আন্দোলনকে ব্যবহার করেছেন, গোটা জাতি আমাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে এই প্রোগ্রাম থেকে আমি তাদের কথা আবারও কৃতজ্ঞতা দিতে স্মরণ করছি। বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা যেভাবে তারা কষ্ট করেছে, আমরা যেমন কষ্ট করেছি, রাত দিন তারা এই আন্দোলনকে চলেছিলেন এবং তারা কষ্ট করেছেন। আমাদের কারের কন্টের একজন রিপোর্টার ভাই, উনি কদম কোয়ারাতে যখন মানে সংবাদ সংগ্রহ করছিলেন, উনি হঠাৎ করে হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। সব মিলিয়ে এই আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা এখন নতুন ভাবে তারা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখছে। বিভিন্ন ভাবে হুমকি এসেছে, বিভিন্ন জায়গা থেকে হুমকি এসেছে। মাদারীপুর জেলা শিক্ষা অফিসার সেরকম শিক্ষকরা যাতে না আসতে পারে হাজিরা সংরক্ষণ করার জন্য সে একটা নোটিশ সার্ভ করেছে। আমি তার সাথে কথা বলছি যে এটা যদি আপনি দ্রুত প্রত্যাহার না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। পরবর্তীতে বক্তব্য দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার না হয় তাহলে মাদারীপুরের শিক্ষা অফিসারের অফিস আগামীকালকে ঘেরাও হবে। কয়েক ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে
করেছে। ডিসিএসপি যারা ছিল সবাইকে আমরা একরকম হুমকি দিয়েছি, কারণ তারা যদি স্থানীয়ভাবে প্রেশার ক্রিয়েট করা শুরু করে তাহলে আমাদের পক্ষে আন্দোলন কন্টিনিউ করা সম্ভব হবে না। এই জন্য আমরা একটা ভীতি তৈরি করার জন্য আমরা ওখানে তাদেরকেও আমরা বিভিন্ন রকম হুমকি দিয়েছি, শিক্ষা উপদেষ্টাকে দিয়েছি। এটা আমাদের একটা আন্দোলনের কৌশল ছিল এবং এটা আমাদের অনেক কাজ দিয়েছে। তো আমি আজকে আমার শিক্ষার্থীদের কাছে একটা প্রত্যাশা আছে, সেটি হচ্ছে আমি আমার নিজের জন্য কাজ করা, শুধু আমার নিজের জন্য আমি কাজ করতে পারবো, কিন্তু আমি আমার নিজের জন্য শুধু কাজ করলে কেউ আমাকে স্মরণ করবে না। কিন্তু আমি যদি অন্যান্যদের জন্য কাজ করতে পারি, যারা মজলুম আছে, যারা নিরীহ যারা আছে, অধিকার বঞ্চিত যারা আছে, তাদের জন্য যদি কাজ করি, তারা আমাকে মনে রাখবে, তোমাকে মনে রাখবে। তোমরা এখান থেকে একটা শিক্ষা নিবে যে জীবনে এই পৃথিবীতে এই অল্প যে সময়, এই সময়ে তোমাকে কিন্তু শুধু তুমি চাকরি করবা, তুমি কি বলে পড়াশোনা করবা, চাকরি করবা, নিজের ফ্যামিলি নিয়ে পরে থাকবা, এই জন্য কিন্তু তোমাকে পাঠানো হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। মানুষের জন্য কল্যাণ করতে হবে, যার যেটুকু সামর্থ্য আছে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে কল্যাণের জন্য। তুমি নিজের শুধু খেয়ে পরে বাঁচার মধ্যে কোনো মানুষের কল্যাণ নেই, বরং নিজের সামর্থ্য অনুযায়ী যেখানে যার কন্ট্রিবিউট রাখা করার সুযোগ আছে করতে হবে। এখন থেকে তোমাদেরকে সেইভাবে গড়ে উঠতে হবে যে আমি নিজেও খেয়ে পরে বাঁচবো, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দেন মানুষের পাশে আমি দাঁড়াবো। তুমি মনে করো একটা চাকরি করো, তোমার বাড়ির পাশে একটা অসহায় শিক্ষার্থী পড়াশোনা করতে পারে না, তুমি তাকে 10,000 টাকা দিতে পারবে না, 2,200 টাকা দিয়ে তাহলে অন্তত দুইটা একটা বই কিনে দাও, অথবা দুইটা খাতা কিনে দাও, দুইটা কলম কিনে দাও, এইভাবে তুমি দাঁড়াইতে পারো। তোমার মনে করো ঈদের সময় তুমি তোমার সন্তানকে 5টা জামা কিনে দিয়ে যাও, না দিয়ে সেটা তুমি 2টা জামা কিনে দাও, তোমার বাচ্চাকে 3টা, আর 2টা তোমার আশেপাশে অসহায় যদি কোনো কেউ থাকে যে জামা কিনতে পারে, একটা জামা কিনতে পারে না, তার জন্য একটা জামা কিনে দাও। অথবা ঈদের মধ্যে অনেক তোমার সেমাই, তারপরে ওই যে নুডলস অনেক কিছু কিনে রান্না করো। আরেকজন আছে গিয়ে দেখো ওই ঈদের দিন যে ভাত খাবে এই ব্যবস্থা নয়, তার জন্য অন্তত এক প্যাকেট সেমাইয়ের ব্যবস্থা করে দাও। তো আমরা আমাদের জীবনটা যদি মানুষের জন্য কাজ করতে পারি তাহলে এটাই সবচেয়ে বড় সার্থকতা। এটা আমি মনে করি জীবনের সার্থকতা। এবং তোমরা এই শিক্ষাটা যদি গ্রহণ করো, আমি বলার জন্য না, জাস্ট তোমাদেরকে উৎসাহিত করার জন্য এটা বলছি। আমি তো বাড়িতে যেতে পারি না, খুব কম। আমার আব্বা আমার নামে একটা ফাউন্ডেশন আছে, আমি প্রতি ঈদে চেষ্টা করি আমার এলাকার যারা দরিদ্র মানুষ আছে তাদের মধ্যে সামগ্রী বিতরণ করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা কারো কাছে টাকা পয়সা নিই না, আমাদের পারিবারিক টাকাতে ইয়ে করি। হয়তো 2-1 জোরপূর্বক অনেক সময় দেই, কিন্তু আমরা কারো কাছ থেকে টাকা পয়সা চেয়ে নিই না। তো এই যে মনে করো এটা কিন্তু খুব বেশি না, একবারে যে লক্ষ কোটি টাকা এরকম না। কিন্তু আমি যখন ধরো একটা তেলের বোতল, 1 লিটার তেলের বোতল, একটা সেমাইয়ের প্যাকেট, 1 কেজি চিনি, একটা নারিকেল, তারপরে কিশমিশ, এই অল্প বেশি জিনিস না, এটা যখন একটা দরিদ্র মানুষের সামনে উঠাই দিই, তার যে হাসি, তার যে খুশি, সে এত খুশি হয়, এটা আসলে 10,000 টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা পড়াশোনা করে অবশ্যই যোগ্য হইবা, ভালো হইবা, ভালো মানুষ হইবা এবং মানুষের পাশে দাঁড়াইবা। এটা যদি করতে পারো তাহলে মনে করবা যে আমাদের জীবনটা সার্থক হয়েছে। আজকে আমি হয়তো অল্প অল্প করে কাজ করার কারণে আল্লাহ তাআলা হয়তো কবুল করছে জাতির জন্য এত বড় একটা খেদমত করার জন্য। 6 লক্ষ শিক্ষক পরিবার, যদি তোমার 6 লক্ষ হয়, এক এক পরিবারে 6-7 জন, তাহলে কত? 6-30 5-6-30 লক্ষ, 30 থেকে 40 লক্ষ লোক মনে করে আন্দোলনের দ্বারা উপকৃত হবে। এখন ধরো আমাকে কেউ টাকা পয়সা দিল না, আমি টাকা পয়সা চাইও না কারো কাছে। এই যে এত বড় আন্দোলন করেছি, অন্য কেউ যদি আন্দোলন করতো, এখানে খরচ হইতো কমপক্ষে মনে করো 30 থেকে 40 কোটি টাকা, আর আমাদের খরচ করেছে মাত্র 30,000 টাকা, শুধু মাইক করা আর ব্যানার, আর বাকি যারা যার খরচ হয়ে গেছে খাইছে, আমরা আমাদের খরচ হয়ে গেছে। এটা শুনলে কেউ বিশ্বাস করবে না, কারো কাছে 1 পয়সা চাইবে। কেউ অল্প কিছু টাকা আমাদেরকে দিচ্ছে, অথবা 2,000-3,000 টাকা, এরকম 1,000 টাকা, 500 টাকা, এরকম অল্প কিছু টাকা আমাদেরকে দিচ্ছে, কিন্তু মাত্র 30,000 টাকা ছিল। তো আমাকে যদি কেউ টাকা পয়সা দিবে না, কিন্তু শিক্ষকদের যে ভালোবাসা আমি পাইছি, আমার এই এক জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, শেষ। এখানে শহীদ মিনার তোমরা যারা গেছে তারা বলতে পারবে যে আমার সাথে একটা সোল উঠানোর জন্য 3-4-5 ঘন্টা পর্যন্ত মনে করো ঘুরছে। আমাকে বলছে স্যার 5 ঘন্টা ধরে ঘুরতেছি, কিন্তু একটা সোল উঠাতে পারতেছি। আপনারা পারবেন, আমি এখানে আছি, এই শিক্ষকরা আমার দেখা পাবেন।
এই যে মানুষের ভালোবাসা, আমি বাইক বের হলে আমার সাথে 100 লোক পড়া ঘুরে আপনি বলা ছাড়া মনে করে হাঁটতেছি। আমি ওয়াশরুমে গেছি, 20-30 জন ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে যে স্যারের কোনো ক্ষতি হয় কিনা বা মানে পুলিশ গোয়েন্দারা কোনো ঝামেলা করে কিনা। এই যে মানুষের ভালোবাসা, এটা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। এটা আমার কোনো অর্জন না, আমি মনে করি এটা আল্লাহ প্রদত্ত। আমি আমার চেষ্টাটা করছি। এই জন্য এটাই সবচেয়ে সার্থকতা যে তুমি যদি মানুষের জন্য কাজ করো, মানুষ তোমার জন্য দোয়া করবে। আমি যে এই আন্দোলনকে বেস করে লক্ষ লক্ষ টাকা কামাইতে পারতাম। একটা মূর্তির একদিনে অন্তত আমার অ্যাকাউন্টে জমা হয়তো 30 থেকে 40 লাখ টাকা, আমার যে জনপ্রিয়তা ছিল। কিন্তু এখনো পারবো না। আমি কারোর কাছ থেকে 80 টাকাও চেয়ে নিই। ইভেন অনেকে টাকা নিয়ে আসছে, ফেরত দিচ্ছি আমরা টাকা নেই নেই। তো আমরা যদি মানে এটা কেন করছি, কারণ এগুলো নিয়ে মানুষ মানে বিশ্বাস নষ্ট হয়ে যায়, আস্থা নষ্ট হয়ে যায়। তো মানুষ ভালোবাসে এই সমস্ত কারণে। আন্দোলন সফল হয়েছে, সৎভাবে আমরা আন্দোলনটাকে পরিচালনা করেছি, কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এটাকে বেস করে আমরা বিক্রি হয়ে এই সমস্ত আন্দোলনের অতীতে আমি জানি না এরকম আন্দোলন যখন একেবারে তুঙ্গে নেতৃবৃন্দরাকে চুপ করে আন্দোলন বিক্রি করে চলে আসতো। আমি জানি না এটা সত্য মিথ্যা, আমি শুনছি মানে মানুষও বলছে এরকম হয়েছে, কিন্তু আমাদেরকে বিক্রি করতে পারে না, কিনতে পারে না। আমাদেরকে হয়তো চিন্তা করছে যে যারা এত বড় আন্দোলন করে কারো কাছ থেকে টাকা পয়সা নেই না, এদের অফার দিয়ে লাভ না, এরা বুঝে গেছে। যার কারণে কিন্তু সরকার মানে একরকমের নথি স্বীকার করছে 500 টাকা থেকে 5%, 5% থেকে 15%। এই যে এই জার্নি, এটা কিন্তু খুব সহজ ছিল না। যাই হোক, তো সর্বশেষ আর কথা বলবো না, এটা বক্তব্য দেওয়ার জায়গা না। বক্তব্য জায়গা দিয়েছে, এখানে তো বক্তব্য দেওয়ার কিছু নাই। তোমাদেরকে এইটুকু বলবো যে আমি আমার জায়গা থেকে কাত্তা সেনকে যে ব্র্যান্ডিং করেছি, আমার মতন আমার যে আর ভালো হয়ে তোমরা বের হয়ে আসো। আমার ইতিমধ্যে বাংলাদেশের একটা ভালো দল থেকে নির্বাচন করার জন্য অফার দিয়েছে, ইতিমধ্যে দিয়েছে 3টা দলের একটা। আমি কিছু বলি নাই, আমি কিছু বলি নাই, বলছি আমার চাকরি অনেকদিন আছে, দেখা যাবে। আমি বলি নাই গেছি সুযোগ, যে কথা বলবো না, কথা বলবো না, এটা বলার দরকার নেই। আমি এটা বলছি যে কাজ করলে সুযোগ অনেক আসবে, নিঃস্বার্থভাবে কাজ করলে অনেক সুযোগ আসবে, অনেক সামনে অনেক প্রলোভন আসবে। এগুলো ওভারকাম করতে হবে, করতে পারলেই তুমি আগে যেতে পারো। আবার ডুবে তুমি পরে গেলে আবার অনেক সময় ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যাই করি, আমার যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে পরামর্শ করবো। সাধারণ শিক্ষক আমার যারা সহযোদ্ধা আছে, সোশ্যাল মিডিয়ায় যেহেতু সুযোগ আছে, তাদের সাথে কথা বলবো। সবার পরামর্শ নিয়ে তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমি আমার সামনে জীবন পরিচালনা করবো। সকলের জন্য শুভকামনা রইল। তোমরা আগামী দিনে কাত্তা সেনকে সারা বিশ্বে ব্র্যান্ডিং করবে, তোমরা আমাদের মতো এগিয়ে যাবে, আমাদের চেয়ে আরো ভালোভাবে এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সহকর্মীরা যারা আজকে সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সুন্দর বক্তব্য শেষ করছি।